এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমি কিন্তু ভালো নেই। কেন বলো তো? এই যে আমার এতগুলো সাবস্ক্রাইবার অথচ ভিউজ নেই, মানেটা কি, হচ্ছেটা কি? না শর্টসে ভিউজ আছে, না আমার ভিডিওতে। প্রবলেমটা কোথায় হচ্ছে প্লিজ? সন্ধ্যা নেমেছে এই ক্ষণিক পড়বে, তেদের বাড়ির চারপাশে আলোর রোশনাই ছড়িয়ে পড়েছে। বিয়ের বাড়ির সানাই সুর ভেসে যাচ্ছে বহুদূর। চারপাশে মানুষের কোলাহল, বরযাত্রী কনেযাত্রী মিলেমিশে একাকার অবস্থা। বিয়ের লগ্ন রাত 9টায়, তবে এখন বাজে সন্ধ্যা 7টা। লিসা বাঙালি বধূ সেজে বসে আছে, আর তার পাশে তার সখীরা সেলফি নিতে ব্যস্ত। আর লিসার মার তো দণ্ড স্থির হওয়ার সময় নেই, কাজের উপর কাজ, আর মেয়ের মা বলে কথা। আরেকদিকে লিসার বাবা পুরোহিত মশাইয়ের সাথে মন্ত্র পড়ছেন। অন্যদিকে জিমিন আর সুগা ঝগড়া করতে করতে বাড়ির উঠানে প্রবেশ করছে। জিমিনের পরনেও নীল শাড়ি, খোলা চুল, দুহাতে রেশমি ছুরি, আর জিমিনের সাথে ম্যাচ করে সুগা নীল পাঞ্জাবি পরেছে। জিমিন হাঁটতে হাঁটতে বলল, জাস্ট আরেকবার শাড়ির কুচিটা ঠিক করে দে প্লিজ। সুগা বিরক্ত হয়ে উঠল, এই নিয়ে 3বার হয়ে গেল তোর এই শাড়ির কুচি ঠিক করা। জানি তো যতক্ষণ অনুষ্ঠান শেষে বাড়ি ফিরছি ততক্ষণ আমাকে দিয়ে শাড়ির কুচি ঠিক করাবি তুই। আই এম 100% শিওর। জানিসই যখন, তখন সামনে দাঁড়িয়েছিস কেন? তাড়াতাড়ি ঠিক কর। সুগা বিরক্ত মুখে হাঁটু গেড়ে নিচে বসে বলল, আমাকে এত কষ্ট দিস তোরা? জানি আর বলে শেষ করা যাবে না। আর তুই জানিস আমার খুব ভয় করে এই বিয়ে বাড়ি আর সরস্বতী পুজোতে। কেন যে এই দিনগুলো আসে কে জানে। পুজোর সময় সারা রাস্তা তোর আর পুতুলের শাড়ির কুচি ঠিক করতে করতে যেতে হয়। এক ঝামেলা, আমার ভালো লাগে না। বক বক করে উঠে দাঁড়িয়ে আবার বলল, এই লাস্টবারের মতো ঠিক করে দিয়েছি, কিন্তু এরপর আমি আর পারবোই না। যদি ঠিক করতে বলিস তাহলে তোকে কাঁধের উপর তুলবো আর সোজা তোদের বাড়ির ছাদে কি ফেলবো, মনে রাখিস কিন্তু। জিমিন হেসে ফেলল, জানোটা রাগ করে না, আজ একটা পাপ্পি দেব, প্রমিস। তোর প্রমিস তোর কাছে রাখ। 4 বছর প্রেম করছে, এখনো একটা পাপ্পি দিলি না, আর সে নাকি নিজে থেকে পাপ্পি দেবে। বারবার নিচে কথা বলা আর গরিবকে লোক দেখানোর ধান্দা শুধু। জিমিন চারদিকে চোখ বুলিয়ে নিল। তারা এখন যেখানে দাঁড়িয়ে আছে সেখানে রঙিন লাইটগুলো একবার জ্বলছে তো আরেকবার নিচ্ছে। জিমিন সুগার সামনে এগিয়ে গেল। না সোনা, সত্যি বলছি, বলেই ঠুপ করে পা উঁচু করে সুগার বাম গালে চুমু দিয়ে সরে এলো। সুগার চোখ তো বড় বড় হয়ে গেল। কিছুটা সময় জিমিনের দিকে তাকিয়ে রইল। কিছুতেই বিশ্বাস হচ্ছে না যে জিমিন তাকে। সুগার হাত আপনা আপনি গালে চলে গেল। জিমিন তুই? এত অবাক হওয়ার কি আছে? আমি নিরামিষ নই সেটা বুঝিয়ে দিলাম। আচ্ছা ওসব ছাড়, চল সেলফি তুলি। সুগা ব্যাপারটা কিছুক্ষণ ধরে হজম করে ফোনটা পকেট থেকে বের করলো। অতঃপর ক্যামেরা অন করতে কোথা থেকে দৌড়ে এসে দুজনের মাঝখানে গোতাগুতি করে ঢুকে গিয়ে বলল, তোরা দুই স্বামী স্ত্রী আমাকে ছাড়া কিভাবে ছবি তুলতে পারিস? আমাকে ছাড়া একটু যদি তোদের ফটো থাকে তাহলে আমি তোদের ফোন ভেঙে দেব। আরে নাতে, আমরা তো জাস্ট কাপল পিক তুলছিলাম। কাপল পিক বুঝিস তো? সেখানে তুই কি করবি গাধি? তে মুখ ফুলিয়ে নিল। আগে আমার সাথে তোর, তারপর তোরা কাপ আর প্লেটের যা ছবি তুলবি। এর মধ্যে জিমিনের ফোন বেজে উঠল। সে সাইডে গেল রিসিভ করতে। কথা শেষে আবার সেলফি নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। হঠাৎই জিমিনের জল পিপাসা পায়, আরো সেখান থেকে চলে যায়। বাকি সুগারতে সেলফি নিচ্ছিল। সুগা বলল, গাধি রে, তোকে না নীল শাড়িতে খুব সুন্দর দেখাচ্ছে। তো একটু ভাব দেখে বলল, দেখতে হবে তো, আমি কার বউ হব?
ওই তো, ওই যে খরগোশ বাবুর বউ হবি। তখনই সুগার স্টাইল করা চুলগুলো ঘেটে দিয়ে বলল, গাব্বার সিং, ওই নামে শুধু আমিই ডাকবো। জাংকুক এক কোণে দাঁড়িয়ে তাদের এসব কিছু দেখছিল এতক্ষণ। সে আসার পর থেকে তার সাথে একবারও কথা বলতে আসেনি। সে সকালে যা দেখা হয়েছিল সেটুকুই। তখন জাংকুক এমন একটা কাজ করে নিজের কাছে লজ্জায় পড়ে গিয়েছিল, তাই সে দ্রুত তখন প্রস্থান করেছিল। কিন্তু এখন দেখে দেখে জাংকুকের ভিতরে খুব রাগ হচ্ছে। একবারতে তার কাছে আসুক, ইচ্ছে মতো বকে দেবে। কেন সে এতক্ষণ তার কাছে আসেনি? কেন সে অন্য কারোর সাথে সেলফি নিয়ে ব্যস্ত? এসব ভাবতে মগ্ন সে। টেরও পায়নি কখন তার পাশে ব্যক্তিগত মানবটি এসে হাজির হয়েছে। পাশে কারো অস্তিত্ব পেয়ে গম্ভীর মুখে ঘাড় ঘুরিয়ে দেখতে পেল তে এসেছে। আর এইদিকে তে এতক্ষণ জাংকুকের কাছে আসতে পারেনি, কারণ তার সকালের ঘটনার জন্য খুব লজ্জা হচ্ছিল। কিন্তু এবার অনেকক্ষণ হয়ে যাওয়ায় আর থাকতে না পেরে সামনে এলো। আমাকে কেমন দেখতে লাগছে বলুন তো? জাংকুকের ক্রোধ যেন আরো বেড়ে গেল। এতক্ষণ এসে জিজ্ঞাসা করছে কেমন লাগছে। তাকে কিছু না বলেই তো তখন ফটো তুলে এসে জানতো জাংকুক তাদের বাড়িতে উপস্থিত। তাহলে কেন এতক্ষণ দৌড়ে ছিল সে? আগে তো সবসময় তার কাছে থাকার জন্য বায়না করত, এখন কেন এমন করে? জাংকুক রাগে গলায় বলল, আমাকে কেন জিজ্ঞাসা করতে এসেছো? তোমার আরো কেউ আছে, তার কাছে গিয়ে জিজ্ঞাসা করো। তুই বোকার মতো তাকিয়ে রইল, তারপর মুচকে এসে বলল, আমার যে আপনি ছাড়া আর মনের মানুষ নেই। আপনার কাছ থেকে পাওয়া মন্তব্য শ্রেষ্ঠ মন্তব্য, বুঝেছেন? বলুন কেমন লাগছে আমাকে? আর থ্যাংক ইউ আমার কথা রেখে নীল পাঞ্জাবি পরে আসার জন্য। আপনাকে তো পরে ঝাঁকানাকা লাগছে। জাংকুক দাঁতে দাঁত চেপে বলল, ওই সোগাও কেন নীল পরে এসেছে জানতে পারি কি? তুমি নিশ্চয়ই বলেছ তোমার সাথে ম্যাচ করে পরে আসতে, তাই না? তে জাংকুকের রাগ বুঝলো কিনা কে জানে, আগের মতো হেসে বলল, আমরা তিনজন সবসময় তো ম্যাচিংয়ে পড়ি। আচ্ছা সব ছাড়ুন, চলুন না দুজন সেলফি তুলি। জাংকুকের তো এখন রাগের কারণে ইচ্ছে করছে তাকে দুটো ঠাটে ছড় মারতে, আর বলতে ইচ্ছে করছে, আমার রাগ হচ্ছে তোমার উপর। তুমি কেন ওই ছেলের এত কাছে যাও? বোঝো না তুমি? তোমাকে অন্য কারোর সাথে দেখতে আমার কত হিংসা হয়। আমি সহ্য করতে পারি না, কিন্তু বেচারা তো প্রকাশ করতে পারছে না। অন্যদিকে লিসা তাকে বলেছে তাদের কথা কিছুদিন পর বাড়িতে জানাবে। ততদিনে জাংকুককে আর একটু ভাবতে বলেছে সে পারবে তো তার কাটা বোনকে সামলাতে। কিন্তু এইদিকে যে জাংকুকের মনে তোলপাড় হচ্ছে, কাল তার কলকাতায় ফিরে যাওয়ার কথা, কিন্তু তেকে এখনো ভালোবাসি বলতে পারলো না। আবার তের উপর এত রাগ, কিন্তু তার যে তেকে ছাড়া চলবেই না। জাংকুক সেটা ভালো করে বুঝতে পারছে। জাংকুক তের দিকে শান্তভাবে তাকালো। তুমি সিরিয়াস আমাকে নিয়ে? তে চট করে উত্তর দিল, আপনাকে নিয়ে আমি সিরিয়াস। বিশ্বাস করুন, আপনার থেকে ইম্পর্টেন্ট তো আমার কাছে ফুচকার সাথে টক জলেরও নয়। টক জল ছাড়া আমি ফুচকা খেয়ে নিতে পারবো, কিন্তু আপনাকে ছাড়া আমি কাপেল পিকও তুলতে পারবো না। এবার বুঝতে পারছেন আপনি কতটা ইম্পর্টেন্ট আমার কাছে? জাংকুক ব্যর্থ নয়নে তার মুখ পানে চেয়ে রইল। মেয়েটা তাকে ফুচকা টক জলের সাথে তুলনা করলো। সত্যি কি তাকে নিয়ে সিরিয়াস? আর এখন সে সিরিয়াস না হলেও জাংকুক তাকে নিয়ে বড্ড সিরিয়াস। জাংকুক তাকে নিয়ে বাকি জীবনটা কাটাতে রাজি। জাংকুক তের থেকে দৃষ্টি সরে সামনে তাকিয়ে বলল, কাপেল পিক তুলবে তো? চলো আলোর দিকে যাই, এখানে ভালো ছবি আসবে না। তাই মহা খুশি হয়ে হেঁটে যেতে যেতে বলল, চলুন আমার রুমের সামনে অনেক ফুল দিয়ে সাজানো আর অনেক লাইট জ্বলছে, ওখানে ভালো হবে। বলেই দুজন এগিয়ে যাচ্ছিল। এইদিকে এই নিয়ে এখানে এসে অব্দি তিনবার জিমিনের কুচি এলোমেলো হয়ে গিয়েছে। অশোকা বারংবার ঠিক করে দিচ্ছে। এবার কুচি ঠিক করে দিয়ে
কোমরে হাত দিয়ে উঠে দাঁড়িয়ে বলল, আমায় রক্ষে কর মা, আমি আর নিচু হয়ে এইসব ঠিক করতে পারবো না। আর ঠিক করতে হবে না জানো, সেফটি পিন দিয়েছিস তো, আর নড়বে না। কিন্তু একটা সমস্যা তো এখনো আছে। শোকা কাঁদো কাঁদো ফেস করে বলল, আবার কি? তেল দিকে তাকা, ওর শরীর কুচি ঠিক করে দিয়ে, না ঠিক করে দিলে ও আবার নালিশ করবে। জিমিন যাই বলেছে ঠিক তাই অবস্থা। শোকা হতাশার নিঃশ্বাস ত্যাগ করলো। অতঃপর শোকা চিৎকার করে বলল, পুতুল দাঁড়া, তোর শরীর কুচি ঠিক করে দিয়ে এবার আমি বাড়ি চলে যাব ব্যাস। জাঙ্কুক তো শুনে তের কুচির দিকে তাকালো আগে, তারপর তাকালো শোকার দিকে। দেখলো শোকা এগিয়ে আসছে। এইদিকে জাঙ্কুকের মাথা তো আবার খারাপ হলো। জাঙ্কুক তের হাতটা খপ করে ধরে তের রুমে ঢুকে দরজাটা ভিতর থেকে লক করে দিল। চাঁদ আর তারা দিয়ে আকাশটা সুন্দর সেজে আছে। জানলা দিয়ে চাঁদের আলো প্রবেশ করছে, যদিও ভিতরে একটা লাল লাইট জ্বলছে। বাইরে কোলাহলে পূর্ণ হলেও ভিতরে দুটো মানুষের নিঃশ্বাসের আনা গোনা ছাড়ার কিছুই নেই। তে অবাক হয়ে তাকিয়ে আছে জাঙ্কুকের দিকে। জাঙ্কুকের অদ্ভুত আচরণের কারণ বোঝার চেষ্টা করছে। জাঙ্কুক তো তের দিকে তাকিয়ে ঠাই দাঁড়িয়ে আছে। তে কিছু বলতে যাবে, তার আগে জাঙ্কুক হাঁটু গেড়ে বসে তের কুচিতে হাত দিয়ে একটার পর একটা ঠিক করে দিতে লাগলো। তে তো কিছু বলার ভাষায় হারিয়ে ফেললো। জাঙ্কুক যত্ন করে কুচিগুলি ঠিক করে দিয়ে উঠে দাঁড়িয়ে পড়লো। তে অবাক হয়ে জিজ্ঞাসা করলো, এইসব কি হলো? জাঙ্কুক কিছু বলল না। পকেট হাতে কিছু একটা খুঁজতে লাগলো। জাঙ্কুকের ঠোঁটে একটা হাসি দেখা গেল, হয়তো যেটা খুঁজছিল সেটা পেয়ে গেছে। জাঙ্কুক পকেট থেকে হাত বের করতে আরো অবাক হলো। এটা জাঙ্কুকের হাতে গোল্ডেনের কোমর বিছা। জাঙ্কুক সেটাকে দু হাতে ধরে তের কোমরে পড়ে দিতে গেলে তে চমকে পেছন সরে যায়। কি করছেন কি, এগিয়ে আসছেন কেন? জাঙ্কুক থামলো না, আরো একটু এগিয়ে গেল। দেখুন এমন ভাবে। জাঙ্কুক তেকে চুপ করাতে আস্তে করে বলল, একটাও কথা বলবে না, আমাকে এটা পড়াতে দাও। আপনি দিন, আমি পড়ে নিচ্ছি তো। জাঙ্কুক ততক্ষণে তের কোমরে বিছা পেঁচিয়ে দিয়েছে। তে তার উন্মুক্ত কোমরে জাঙ্কুকের স্পর্শে কেঁপে উঠল। বাধা দিতে গিয়েও আর পারল না। জাঙ্কুক তার কাজ শেষ করে পিছিয়ে এলো। তে এখনো ফিট হয়ে দাঁড়িয়ে আছে, তার জন্য মাথা ভনভন করছে। তারপর তে হাতটা কোমর বিছাতে রাখলো। তের মুখের হাসি গাঢ় হলো। জাঙ্কুক তখনও তের দিকে চেয়ে আছে। তে একগাল হেসে বলল, ওয়াও, এত সুন্দর একটা গিফট আপনি আগে কেন দেননি? জানেন আমার কোমর বিছাটা না খুঁজে পাইনি, কিন্তু আপনি যখন এনেছিলেন এতক্ষণ পর কেন দিলেন? এসেছেন তো সেই অনেক আগেই। জাঙ্কুক আবার গম্ভীর গলায় বলল, আসার পর থেকে আমার কাছে কি একবারও এসেছিলে তুমি? তেও গলা উঁচিয়ে বলল, তা আপনি আমার কাছে আসেননি কেন? আমি বা কেন আপনার পিছু পিছু ঘুরবো? বাই দ্য ওয়ে, সাডেনলি আপনি কেন আমাকে গিফট দিলেন বলুন তো? কিছু স্পেশাল আছে নাকি আজ?